নমস্কার। আজকের গল্প নির্বীজ। গল্পটি মন কোলাজের গল্প নামক কৃষ্ণা দাস রচিত গল্প সংকলনের অন্তর্ভুক্ত। গল্পটি পাঠেও কৃষ্ণা দাস। নির্বীজ। অন্যদিনের মতোই প্রতিভাস ঘুম থেকে উঠে 2 কাপ কফি বানিয়ে নিয়ে এলো কিচেন থেকে। এখন নভেম্বর মাসের শেষের দিক, তবুও সকালের দিকে বেশ ঠান্ডা, উঠতে ইচ্ছা করে না। প্রতিভাস কাপ দুটো সাইড টেবিলে রেখে নরম করে বলল, গুড মর্নিং। আমি মুখটা লেপে ভেতর থেকে বার করে ওর দিকে তাকালাম। ইউনিফর্ম পরা, ক্লিন শেভড, সদ্য স্নান সারা প্রতিভাসকে পবিত্র লাগছে। প্রতিভাস বিছানায় আমার পাশে বসলো। আমি ওর কোলে মাথা তুলে দিলাম। প্রতিভাস কপালে একটা চুমু খেয়ে বলল, ওঠো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তা উঠলাম না। প্রতিভাস আমার চুলগুলো বিলি কাটতে লাগলো। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। প্রতিভাস আমার মাথাটা যত্নে বিছানায় নামিয়ে রেখে উঠে গেল ফোন ধরতে। তারপর ফিরে এসে বলল, বুয়া আমি চললাম, তুমি উঠে খেয়ে নিও। আমি ধরপড় করে উঠে বসলাম। কটা বাজে? 8টা। প্রতিভাস বুটের ফিতে বেঁধে টুপিটা হাতে নিয়ে নিল। আমি কাছে এসে দাঁড়ালাম। প্রতিভাস আমাকে আলতো জড়িয়ে বলল, আসি, তাড়াতাড়ি ফিরব। আমি কিছু বললাম না, শুধু জড়িয়ে থাকলাম। প্রতিভাস আমার বাসি চোখে চুমু খেয়ে নেমে গেল সিঁড়ি দিয়ে। আমি জানলার পর্দা সরিয়ে দেখলাম ড্রাইভার জিপ ছেড়ে দিল। এবার সারাটা দিন আমি একা। প্রতিভাসে ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যাবে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বাথরুমে ঢুকলাম। এটা অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে রংগাতে রেঞ্জার বাংলো। প্রতিভাসকে সবাই রেঞ্জার সাপ বলে ডাকে। তার খুব নাম ডাকে তল্লাটে। কাগজের পাত্রপাত্রে বিজ্ঞাপন দেখে আমাদের বিয়ে হয়েছে এই 5 বছর হলো। প্রতিক্ষণেই কলকাতাকে খুব মিস করি। ওখানকার হইচই, ওখানকার মানুষের ভিড়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব। এখানের এই নিঃসঙ্গতাটা কেমন যেন বুকের উপর চেপে ধরে, কেমন যেন মন কেমন করা। মাঝে মাঝে মনে হয় আমি দম বন্ধ হয়ে মারা পড়ব। বিয়ের সময় মা, বাবা, দাদা বলেছিল, অযোধ্যা তো কাছেই, তুই আসবি, আমরাও যাব, যাওয়া আসা লেগেই থাকবে। কিন্তু কোথায় কি? আমি আজকাল হাঁটতে বের হই, কি করব, সময় যেন কাটে না। বাংলোর কাজ করার জন্য মংলু আছে, রান্না করে গঙ্গা মাই, আমার তো কোনো কাজই নেই। আমার সমস্ত দিনটা কেমন যেন পুড়ে পুড়ে ঘুমায়। মা, দাদা, বাবা আগে রোজ ফোন করতো, সারাদিনে অনেকবার, কি করছি, কি খাচ্ছি, এইসব। এখন আর কেউ করে না। মাঝে মাঝে ভাবি, এই কি জীবন যা আমি চেয়েছিলাম? উত্তর আসে, কিন্তু আমি তা শুনতে চাই না। আমার কি এমন যোগ্যতা আছে যে নিজের জীবন বেছে নেব? আমি কোনো রকমে টেনে টুনে পাস গ্রাজুয়েট। লোকে বলে আমি কালো। আয়নার সামনে দাঁড়িয়েও দেখেছি আমি বোধহয় সুন্দরী তেমন নই, ওই কাজ চালানো গোছের। এমন মেয়ের প্রতিভাসের মতো স্বামী পাওয়াটাও কম ভাগ্যের ব্যাপার নয়। প্রতিভাস ছোট থেকেই মিশনে মানুষ। তার বাবা মা ভাই বোন কেউ নেই, বা থাকলেও সে কেউ তা জানে না। জ্ঞান হবার পর থেকে সে নিজেকে অনাথ ছাড়া কিছুই দেখেনি। এই বিয়েটাও সে নাকি করতে চায়নি। আশ্রমের মহারাজ এক প্রকার জোর করেই বিয়েটা দিয়েছেন। হাঁটতে হাঁটতে বেশ দূরে চলে এসেছি। বাংলো ছাড়িয়ে পাহাড়ের গা ঘেঁষে মুন্ডা বস্তির কাছে। রুক্মণী আজও দেখি খোঁপায় জবা ফুল লাগিয়ে মহাদেবের সঙ্গে হাসতে হাসতে চলেছে। ওকে দেখে না অবাক লাগে। কালো পাথর খুলে যেন তৈরি, শরীরে চড়াই উতরাই নিয়ে অপরূপ ভাস্কর্য। বয়স 19-20 হবে। পরনে খাটো করে একটা লাল ছাপা শাড়ি, আঁটো সাঁটো করে পরা। অনাবৃত কাঁধ পিঠ,
আর ভরাট বুকের একদিক অল্প দৃশ্যমান। তাকে আমার বনদেবীর মতো লাগে, নিষ্পাপ, হাসি খুশি। মহাদেও ওর বর, কুচকুচে কালো, দেহাতি গড়নের, বছর 22-23-এর, সেও টকবগে জোয়ান। তার মুখেও হাসি লেগে থাকে। সে রুক্মিণীর সাথে কারণে অকারণে ফিসফিস করে কথা বলে, পরক্ষণেই হা হা করে অট্টহাস্য করে। সে দুলে দুলে হাঁটে, মুখ দেখলে কেমন বাচ্চা বাচ্চা লাগে। মনে হয় এ মানুষটার শরীর বড় হয়েছে বটে, তবে মন শৈশবেই রয়েছে। কখনো শাল গাছের তলায় দুপুরে বসে চোখ কুচকে দুটিতে বিড়িতে টান দেয়, তো কখনো হাড়িয়া খেয়ে শুকনো পাতায় শুয়ে দুজনে পাশাপাশি গড়াগড়ি যায়। তাকে কাজ বিশেষ করতে হয় না। সে মোড়লের এক এবং অদ্বিতীয় ছেলে। মহাদেবের পরে মোড়লের নাকি আরও বাকি যে 6 সন্তান, তারা সবাই মেয়ে। এ সবই আমার বুড়ি রাঁধুনি গঙ্গামাই বলেছে। এ তল্লাটে সব খবর তার নখদর্পণে। বাংলোয় ফিরে গঙ্গামাইকে জিজ্ঞেস করলাম রসুই ঘরের চৌকাঠে দাঁড়িয়ে, রুক্মিণীর কতদিন বিয়ে হয়েছে গো? 5 সাল হবে বিবিজি। 5 বছর বিয়ে হয়েছে? বাচ্চা কাচ্চা কটা? নেই ভাই বিবিজি, নেই বিবিজি। আহারে, কার দোষ গঙ্গামাই? वो जब पेट में थी तब उसकी एक्सीडेंट हुआ था। घोड़े गाड़ी से उलट पड़ा, चोट भी लगा पेट में, बस उसका तकदीर गया, बच्चा भी गया और डॉक्टर ने बोला वो कभी माँ नहीं बन सकती। কি জানি কেন রুক্মিণীর জন্য মনটা খুব খারাপ লাগলো। পশ্চিমের বারান্দায় রোদ এসেছে। আমার রোদটাকে হাহাকার মনে হলো। আমি রোদের থেকে চোখ সরিয়ে আমার ঘরে চলে এলাম। 2 প্রতিভাস আর আমি আজ বেরিয়েছি, কোনোই কারণ নেই। আসলে আজ রবিবার। প্রতিভাস অনেক দিন পর আমাকে ঘুরতে নিয়ে বেরোলো। আমরা হুন্ড্র জলপ্রপাত দেখতে এলাম। প্রতিভাস একটা ডিপ ব্লু জিন্স পরেছে, সঙ্গে স্ট্রাইপড ফুল স্লিভ শার্ট, আর আমি পরেছি হলুদ রঙের শাড়ি, প্রতিভাসের পছন্দ মতো। এখানে এলে খুব পা ভেজাতে ইচ্ছা করে। পাহাড়ের ওপর থেকে জলধারা লাফিয়ে নামছে নিচে, কিছু বাচ্চা সেখানে লাফালাফি করছে। আমি আর প্রতিভাস একটু দূরে পাথরের ওপর এসে বসলাম। প্রতিভাস বরাবর কম কথা বলে। বিয়ের আগে আমি খুব কথা বলতাম, এখন আর বলা হয় না। সারাদিন একা, একটা যদি বাচ্চা থাকতো। আমি দীর্ঘশ্বাস ফেলি। প্রতিভা সেটা লক্ষ্য করে জিজ্ঞাসা চোখে তাকায়। আমি বলি, এবার বোধহয় আমাদের ইস্যু নেওয়া যেতে পারে, তুমি কি বলো? কয়েক মুহূর্ত চুপ করে থাকে প্রতিভাস, তারপর বলে, আমি এখনো প্রস্তুত নই। আমি অবাক। আমাদের বিয়ে হয়েছে 5 বছর। কলকাতা গেলে মা কেবল বলে, এবার তোরা বাচ্চা না নিলে আমি কি পারবো মানুষ করে দিতে? আমারও তো বয়স হচ্ছে, আর দেরি করিস না বুয়া। আসলে ঠিক দেরিটা আমার ইচ্ছে নয়। অনেকবার মার কথাটা প্রতিভাসকে বলেছি। ও আশ্চর্য নিশ্চুপ থাকে। বুঝতে পারি না ও সমস্যাটা কি। আর জলের দিকে তাকিয়ে ওর ছায়াটা দেখলাম, সুঠাম, সুন্দর। আমি প্রতিভাসের দিকে তাকালাম, সরাসরি ওর চোখের দিকে। ও আমার চোখ এড়িয়ে দূরে জলের আবর্তে তাকিয়ে। কিভাবে তুমি প্রস্তুত হবে প্রতিভাস, আর কবে? প্রতিভাস চমকে উঠল। আসলে এই প্রথম আমি ওর চোখের দিকে প্রশ্ন ছুড়লাম। কয়েক সেকেন্ড, তারপর ও অসহিষ্ণু গলায় বলল, আমি চাই আমার বাচ্চাকে পৃথিবীর সেরাটা দিতে, সেরা খাবার, সেরা শিক্ষা, সেরা জীবন, কিন্তু এখন তা সম্ভব নয়। ও আর দাঁড়ালো না, আমাকে ফেলেই হনহন করে চলে গেল ওপরে জিপের কাছে। আমি জানি এরপরে আমার কথাগুলো শুনতে চায় না, বা শুনেও তার উত্তর দিতে পারতো না। আমি বলতাম, সেরার কোনো শেষ নেই প্রতিভাস। তাই সে কথা না ভেবে আমরা যেমন, আমরা সেভাবেই তাকে মানুষ করব।
তুমি শুধু রাজি হও। না, এসব মনেই থেকে গেল। আমি আর বললাম না। আমিও ওর পিছে পিছে উঠে এলাম উপরে। 3 আজ বাড়ির জন্য মন কেমন করছে। মা বলেছিল কাল বাবার শরীরটা নাকি ভালো যাচ্ছে না, মারও নাকি হাঁটুর যন্ত্রণা বেড়েছে। কিন্তু তবুও যাব না। কি করব গিয়ে? দাদাই সব করছে। দাদার হাতে যদি কিছু টাকা দিয়ে আসতে পারতাম। প্রতিবাসের কাছে টাকা চাইতে লজ্জা করে। বিশেষ করে ও যদি আমার বাবা মাকে আপন ভাবতো তবুও না হয় চাওয়া যেত। কিন্তু ও এখনো আমার বাবা মাকে মিস্টার বোস, মিসেস বোস বলে সম্বোধন করে। মানছি ও আশ্রমে ঘেরাটুপে মানুষ হয়েছে, তাই বলে এখন তো বলতে পারে। গত 5 বছরে মাত্র একবার আমার বাড়িতে গেছে, বাপের বাড়িতে গিয়েছে, আর সেটাও সেই বিয়েতেই। প্রথমে মা, বাবা, দাদা খুব বলতো ওকে যাওয়ার জন্য। ও না যাওয়ায় এখন আর বলে না। আজ আর হাঁটতে গেলাম না। ঘরের বিছানায় শুয়ে বসে কাটালাম। জানলার পাশে বুনো কুল গাছে নিটোল গোল গোল কুল ধরেছে। খেয়ে দেখেছি, খুব টক। গঙ্গামাই ঘরে ঢুকলো। ক্যা বিবিজি, তবিয়ত ঠিক নেই হ্যায় ক্যা? হ্যাঁ গঙ্গামাই, শরীর ঠিক আছে। তব মন ভালো নেই। बहुत तो सही। अब देखो रुक्मणी को कितना बदनसीब है। কেন, ওর কি হয়েছে? और क्या, महादेव को फिर शादी देने की तैयार चल रही है। माने কেন? बीबी जी, महादेव सरपंच का एक ही बेटा, उसका बच्चा नहीं, इसीलिए सरपंच उसका दूसरा शादी देकर वारिस आने का बंदोबस्त कर रहा है। আমি মানুষ চোখে দেখলাম রুকমণি কাঁদছে। আমার মন আরো খারাপ হয়ে গেল। আমি ঘর অন্ধকার করে ঘুমানোর বৃথা চেষ্টা চালিয়ে গেলাম। রাতে বৃষ্টি শুরু হলো। খবরে দেখলাম নিম্নচাপ। দক্ষিণবঙ্গ ভাসিয়ে এবার মেঘ এসেছে পশ্চিমে। রাতে প্রতিভাসের সঙ্গে তুমুল ঝগড়া হলো। না, ঠিক ঝগড়া নয়, একতরফা আমি খুব উগরে দিয়েছি। আর কতকাল লাগবে প্রতিভাস? তোমার প্রস্তুত হতে হতে যে আমি বুড়ি হয়ে যাব। উত্তরে প্রতিভাস খুব ঠান্ডা গলায় বলেছিল, তুমি চাইলে ডিভোর্স নিতে পারো, আমি বাধা দেব না, শুধু ভুল বুঝো না। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। এ কি কথা বলল প্রতিভাস? ডিভোর্স? কত সহজে বলল কথাটা। এমন কথা ভাবলো কি করে? আমি যে কখন এমন ভাবতেই পারি না। বুকের ভেতর জলোচ্ছ্বাস উঠল, কিন্তু কিচ্ছু বুঝতে না দিয়ে পাশ ফিরে শুলাম। শুধু চোখের জল বাঁধ ভেঙে বালিশ ভিজিয়ে দিচ্ছে। আমি প্রাণপণ তা রোদের চেষ্টা করে গেলাম। খুব ভোরে ঘুম ভেঙে ঠিক করলাম আজ মার কাছে যাব। কিন্তু কেমন করে? এত বৃষ্টিতে রাস্তায় বেরিয়ে যদি সমস্যায় পড়ি? তবু প্রতিভাসকে বললাম। ও হ্যাঁ না কিছুই বলল না। প্রতিভা সকালে উঠে আচ্ছা কফি বানায়নি। আমি বাথরুম থেকে স্নান সেরে বেরিয়ে দেখি কখন যে তৈরি হয়ে বেরিয়ে গেছে জানিই না। যাওয়ার আগে বলেও গেল না। অঝোর বর্ষণে কেমন কাঁদতে ইচ্ছা হলো, কিন্তু কেন যে পারছি না জানি না। শুধু বুকের ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আমি তৈরি হয়ে ওকে ফোন করলাম। ফোনটা বেঁচে বেঁচে থেমে গেল। তারপর ও রিং ব্যাক করলো। বললাম, আমি আসছি তাহলে। ও বলল, একেবারে? আমি হতবাক। এ কি কথা? আমি কি কখনো বলেছি একেবারে যাব? এ তো ওরই কথা। খুব অভিমান হলো, চুপ করে থাকলাম। একটু পরে দেখি লাইনটা কেটে গেছে। চোখের জল মুছে হাঁক দিলাম, মঙ্গলু, গাড়ি ডাকো। 4
প্রতিভাসের সঙ্গে যোগাযোগ নেই অনেক কাল। আমি কলকাতা যাবার পর দাদা সব শুনে বলেছিল, চাইলে তুই এখানেই থাকতে পারিস বুয়া, আর চাইলে ফিরেও যেতে পারিস, দেখ সেটা তোর ব্যাপার। সপ্তাহখানেক পরে আমি একদিন প্রতিভাসকে ফোন করি। ও ফোন রিসিভ না করে SMS-এ লিখলো, তুমি চাইলে এখানে চলে আসতে পারো, আর না চাইলে ওখানেও থাকতে পারো, এটা তোমার ব্যাপার। ঠিক দাদার মতো কথা। অনেক দুঃখেও হাসি পেল। আমি কি কোনো বস্তু? আমার উপর কারো কোনো টান নেই, কারো কোনো অধিকার নেই। নিজেকে খুব মূল্যহীন লাগলো। কেবল গ্রাসাচ্ছাদনের জন্যে কি আবার একবার আমি এখানে একবার ওখানে অবস্থান? ঠিক করলাম নিজের পায়ে দাঁড়াবো, তারপর ঠিক করব কোথায় থাকবো। আমি ইন্টারনেট ঘেঁটে একটি স্বেচ্ছাসেবী সংস্থানে নাম লেখাই, যারা গ্রামে গ্রামে ঘুরে স্বাস্থ্য, শিক্ষা, মূল্যবোধ, সমাজ চেতনা বাড়ায়। অবাক লাগলো, কিছুদিনের মধ্যে আমি আমার কাজে কর্তৃপক্ষের নজরকারি। ধীরে ধীরে আমার গ্রহণযোগ্যতা বাড়তে থাকলো, আর গত 2 বছরে আমি প্রকৃত স্বাবলম্বী হয়ে উঠি। এখন নিজেকে অনেক সুরক্ষিত বোধ করি, অনেক আত্মবিশ্বাসী। একদিন আমাদের টিম এলো রঙ্গাতে। আমি একসঙ্গে অনেক স্মৃতি নিয়ে চুপ করে বসে রইলাম সেন্টারে। কি জানি প্রতিভাস কেমন আছে। আমাদের ডিভোর্স হয়নি, তাই ও যে আর বিয়ে করেনি তা নিশ্চিত। সারাদিন নানা ওয়ার্কশপের পর আমি ফিরে এলাম রঙ্গা গেস্ট হাউসে আরও কিছু সঙ্গীর সঙ্গে। আমি ওয়ার্কশিটগুলো মেলাচ্ছিলাম, হঠাৎ শুনলাম, বিবিজি আপ। তাকিয়ে দেখি গঙ্গা মাই একটুও বদলায়নি, শুধু চুলটা পুরো সাদা হয়ে গেছে। আমি দেখে খুব খুশি হলাম, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি, হয়তো জড়িয়েও ধরতাম, কিন্তু নিজেকে সংযত করি। বলি, আরে গঙ্গামাই কেমন আছো? গঙ্গামাই আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ক্যাও বিবিজি, अब सबको क्यों छोड़ दिया? আমি কি বলবো? বললো কি ও বুঝবে? তাছাড়া বলবোই বা কেন? আমি বললাম, তোমার সাপ কেমন আছে গঙ্গামাই? আপ খুদই দেখলে না। ও চলে যাচ্ছিল। আমি বুঝলাম অনেক অনুযোগ আমার ওপর। বললাম, গঙ্গামাই, রুকমণি কেমন আছে? ও ফিরে তাকালো, তারপর কাছে এসে বলল, বাড়িয়া। আমি উত্তর শুনে একটু অবাক হলাম। বললাম, মহাদের নতুন বইয়ের কটা বাচ্চা? শুনে গঙ্গামাই ফোকলা হেসে বলল, এক ভি নেহি। গঙ্গামাইয়ের হাসিটা দেখে অবাক হলাম। হায়, তবে কি এবার মহাদেব 3য় বিয়ে করবে? গঙ্গামাই হেসে বলল, মহাদেব কর কই শাদি দেনে কি জলমি নেই করেগা। আমি কিছুই বুঝতে পারছি না। বললাম, গঙ্গামাই বলল, बीबी महादेव रुक्मणी को कभी नहीं छोड़ेगा, जुल्म करने की कोई बात ही नहीं, वो निर्वीज कर लिया। निर्वीज माने ভ্যাসেকটমি? জি वही। আমি হাঁ হয়ে গেলাম। এমনও হয়, এমনও সভ্য শিক্ষিত জগৎ থেকে দূরে তথাকথিত গ্রাম্য অশিক্ষিত এক যুবকের। আমি মনে মনে মহাদেবকে স্যালুট করলাম। আমাদের কাজ শেষ, এবার ফিরে যাব কলকাতা। এই কদিনে প্রতিভাসের কথা খুব মনে পড়েছে। যতবার মনে পড়েছে ততবার মহাদেবের সঙ্গে তুলনা চলে এসেছে। আজ মনে হয় প্রতিভাসের সমস্যাটা মানসিক। নিজের পিতৃমাতৃহীন পরিচয়হীনতা ওকে মানসিকভাবে অসুস্থ করে রেখেছে। এমনিতেও মানুষ ভালো। বারবার মনে হচ্ছে আমার আরও একটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল। কখন পায়ে পায়ে রেঞ্জার বাংলোর কাছে চলে এসেছি জানি না। 4-5টা বাচ্চা ছেলে খেলা করছে বাংলোর সিঁড়িতে। কার বাচ্চা? সুসভ্য পোশাক,
শরীরে যত্নের ছাপ, কার বা কাদের বাচ্চা। আমি ওদের মধ্যে সবচেয়ে ছোটটাকে কোলে তুলে নিলাম। বছর 1.5 হবে। কালো আর হৃষ্টপুষ্ট, বড় বড় দুষ্টুমি মাখা চোখ, মাথা ভরা চুলে, কপাল ঢাকা। বাচ্চাটা আমার কোলে চুপ, আমার কাঁধে মাথা রেখে বুকের সঙ্গে লেপ্টে আছে। বড় নিশ্চিত, বড় মায়াময়। আর অদ্ভুত ভালো লাগায় আমার মন প্রাণ কানায় কানায় ভরে যাচ্ছে। মঙ্গলু ছুটে এলো, ওর চোখে অবাক দৃষ্টি। ও যেন বিশ্বাসই করতে পারছে না ও বিবিজিকে দেখছে। আমি হেসে বললাম, মঙ্গলু কেমন আছো? ও ঘাড় নেড়ে বলল, ভালো। আমি বললাম, বাচ্চাগুলো কার মঙ্গলু? মঙ্গলু বলল, এ বাচ্চে সব বিন মা বাপ কে बीबी সব सबको पालते हैं। মুহূর্তে আমার পা টলে গেল, আমার গলা বুক চলে গেল। অসহ্য ভালো লাগায় প্রতিভাস আমার চেতন অচেতন সমস্ত মন দখল করে নিল। আমি দেওয়ালির আলোকিত রাতের মতো অপার্থিব আনন্দে সবে ছড়িয়ে পড়তে শুরু করেছি। ঠিক তখনই দেখি প্রতিভাসের জিপটা আস্তে আস্তে গেট পেরিয়ে বাগানের নুড়ি ঢালা পথে আমার কাছে এগিয়ে আসছে। শেষ।